আসসালামু আলাইকুম দর্শক। আজকে খুব আহ, বাংলাদেশের একটা খুবই গুরুত্বপূর্ণ জায়গায় আছি, মেট্রো রেল, এবং আমার সঙ্গেও একজন খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আছেন, ফারজান হাসান, যাকে ছাড়া তুফান অসম্পূর্ণ রয়ে যায়, যাকে ছাড়া বরবাদ অসম্পূর্ণ রয়ে যায়, যাকে ছাড়া তাণ্ডব অসম্পূর্ণ রয়ে যায়। ফারজান হাসান আজকে আমার সঙ্গে আছে ঈদের বিশেষ আড্ডায়। আজকে ফারজান হাসানের সঙ্গে আড্ডা দিব এবং তাণ্ডব সম্পর্কে অনেক ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করবো সানের কাছ থেকে। সান, ঈদ মোবারক। ঈদ মোবারক। সান, কেমন আছো? ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন কাটলো ঈদের প্রথম দিন? ঈদ খুবই ভালো কেটেছে, কারণ প্রথম দিনে ঈদের মুক্তি পাওয়া তাণ্ডব প্রথম শো আমি দেখেছি এবং আমি খুবই অভিভূত। মানে আমি এরকম একটা ছবিতে কাজ করেছি, এটাই আমার জন্য অনেক বড় একটা জিনিস। তুমি তো এর আগেও সাকিব ভাইয়ের সঙ্গে বরবাদ করেছো, তুফান করেছো, তো সাকিব ভাইয়ের সঙ্গে এটা তোমার থার্ড কাজ বোধহয়। আচ্ছা, আমরা আজকে শুধুমাত্র তাণ্ডব নিয়ে কথা বলবো। তো তাণ্ডবে সাকিব ভাইয়ের কস্টিউম, সিয়াম আহমেদের কস্টিউম, আফরান নিশোর কস্টিউম, ইভেন আমার কস্টিউম, এই যে তুমি এত বড় একটা কথা আছে, একটা কথা বলে নেই, খুবই ইম্পর্টেন্ট কথা, যে একটা চরিত্র তখনই 100% সাকসেসফুল হয় যদি চরিত্রের কস্টিউমটা ঠিকঠাক থাকে। মানে একজন ডাক্তারের চরিত্র করছে কেউ, সে যদি অ্যাপ্রন না পরে তার আর ডাক্তারের মতো লাগে না। তো তুমি এই যে তাণ্ডবের কস্টিউমটা করার পেছনের গল্পটা একটু আমাদের সঙ্গে শেয়ার করো। আমি বলবো রাফি আসলে আমাকে অনেক হেল্প করেছে, কারণ যখন আমাকে রাফি এই গল্পটাতে ইনক্লুড করে, তখন প্রথম ছিল যে আমরা যারা কাজ করছি তারা যাতে এই বিষয়টা নিয়ে মানুষের সামনে না বলি, এবং গল্পের চরিত্র মানে ওর সাথে যখন স্ক্রিপ্ট অ্যানালাইজ করা হয়, ও এত সুন্দর করে আসলে জিনিসগুলো বলে যে ওটাতে তোমার অনেক হেল্প হয়ে যায় আসলে ক্যারেক্টার ডিজাইন করতে। যেমন ছোট ছোট কিছু জিনিস বলে, যেমন ওইটা নিয়েই যখন তুমি তোমার স্ক্রিপ্টিং এর ক্যারেক্টার ডিজাইন করো, এবং ওইটা এত হেল্পফুল হয় যে ক্যারেক্টারগুলো বাস্তব হয়ে ওঠে। এবং আমি ধরো সাকিব ভাইয়ের পার্সোনাল কস্টিউম করি, কিন্তু বেসিক্যালি আমি তো একটা পুরো মুভির কস্টিউম করি, তখন আমি ছোট ছোট চরিত্রগুলো দেখার চেষ্টা করি যে কোন চরিত্রগুলো কিভাবে প্লে হচ্ছে, ডিরেক্টর কিভাবে প্রেজেন্ট করবে, তাকে কিরকম লাগবে, ক্যারেক্টারটাকে বাস্তব করে তোলার যে আমার প্রচন্ড ক্ষুধা আর কি। আমার মনে হয় যে ক্যারেক্টারগুলো বাস্তব করে তোলার জন্য আমি আমার জান প্রাণ দিয়ে কাজ করি আর কি। সাকিব ভাইয়ের যে চরিত্রটা স্বাধীন, সাকিব ভাইয়ের যে চরিত্রটা স্বাধীন, এই চরিত্রটার যে তুমি কস্টিউম করেছো, এবং সাকিব ভাইয়ের যে লিচুর বাগানে গান, ওইটার যে একটা কস্টিউম করেছো, লিচুর বাগানে তো আইটেম সং, সো ওটার কস্টিউম ডিফারেন্ট হইতে পারে, কিন্তু ওভারঅল পুরো ক্যারেক্টারটা সাকিব ভাই বোধহয় তিন টাইপের কস্টিউম করছে। একটা হচ্ছে সে যখন, মানে এটা তো বললে গল্প স্পয়লার হয়ে যাবে, তিনটা টাইপের কস্টিউম সে পড়েছে। তিন টাইপের কস্টিউমটা তুমি কিভাবে, মানে এটারে চিন্তা ভাবনা করে বের করলা? প্রথম প্রথম ক্যারেক্টারটা তো আমার মনে হয় সবাই রিভিল করে ফেলেছে, যেটা হলো উনি একটা চ্যানেলে যেটা অ্যাটাক হয়। সো ওইটার মধ্যে একটা রাস্টিক একটা ব্যাপার ছিল, যে ক্যারেক্টারটা উনি আরেকটা ক্যারেক্টার প্লে করে, সেটা খুবই সুদিং ইনোসেন্ট একটা ক্যারেক্টার, সেই একটা বিষয়। আবার লাস্ট যে ক্যারেক্টারটা, সেটা তো সাকিব ভাই নিজে প্রথম আলোতে বলেছে যে এমন একটা ক্যারেক্টার করবে যাতে মানে ইন্টারন্যাশনালিও 2-4 জন পড়ে যায় আর কি। সো সবকিছু মিলায় যেটা হয় কি, সাকিব ভাইয়েরও এখন অনেক চিন্তা তার ক্যারেক্টার নিয়ে। আমরা যখন ওনার সাথে কাজ করি তখন আমাদের আরো ডাবল চিন্তা, কারণ ওনাকে এত রকম ভাবে মানুষ দেখে ফেলেছে, ওনাকে কিভাবে ডিফারেন্ট করা যায়, কিভাবে জীবন্ত করা যায়, ওনার চরিত্রটা কিভাবে জীবন্ত করা যায়, ওটা নিয়ে আসলে কাজ। কারণ আমরা একেবারে নতুন একটা কাপড় থেকে একটা মানুষের গায়ে পড়াই, সেইটাকে এমন ভাবে আমাদেরকে ওয়েদার করতে হয় বা এমন ভাবে ওইটাকে তৈরি করতে হয় যাতে মনে হয় যেটা এইটা ওনার নিজের। সো এই নিজের জিনিসটা করাটাই আসলে মনে হয় একজন কস্টিউম ডিজাইনারের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। একজন স্টার বা মেগা স্টারের সঙ্গে যখন কস্টিউম ডিজাইন, কস্টিউম নিয়ে কাজ করো, তখন কিছু হ্যাসেল আসে, কিছু প্রবলেমস ফেস করতে হয়, কিছু জিনিস ম্যানেজ করে চলতে হয়। তো পেছনের এরকম কোনো ঘটনা কি তোমার সঙ্গে তাণ্ডবে ঘটছে কিনা, বা কিছু এক্সপেরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করবা কিনা? মানে একই দিনে
সাকিব ভাই, আফজাল হোসেন, শহীদুল আলম সেলিম, ফজল রহমান বাবু, রোজি সিদ্দিকী, জয়া আপু, তারপরে আরো যারা আছে এরা তো, যেমন আমাদের ইয়ে ভাই ফায়াজ করিম যে ক্যারেক্টারটা করেছে উনি, আহ, গাজী রাকায়েত ভাই, আরো যারা আছে তাদের সাথে কাজ করতে গিয়ে আমার প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা আলাদা, মানে এই যে একটা রুমের মধ্যে এতগুলা মানুষ ইন্টারাকশন করছে, প্রত্যেকের চরিত্র আলাদা, মানে এবং প্রত্যেকে ম্যানেজ করা, মানে এই যে প্রত্যেকে আলাদাভাবে একটা টেক কেয়ার করা, এই জিনিসটা ছিল আমার জন্য অনেক চ্যালেঞ্জিং। কারণ এই সবগুলা মানুষ একই মেকআপ রুমে, প্রত্যেককে একইভাবে ট্রিট করতে হবে, প্রত্যেককে একই রকম ভালোবাসা দিয়ে কাপড়টা পরানো এবং বোঝানো যে এই চরিত্রটার জন্য এটাই। ওনারা সবাই লুক সেট করেছেন, কিন্তু তারপরও আছে না, শুটিং এর আগে তাদের একটা ভাবনা হয় যে এইটা একটু এরকম হলে, তখন আমার ওনাদেরকে বোঝানো যে এটা আমি এইভাবেই চিন্তা করেছি, এইভাবেই আমাদের গো হেড করতে হবে। তো এই জিনিসটা যে সবাই রিসিভ করা, এটা মানে অসাধারণ। So, একটু তো কষ্ট হয়, বাট ওনারা আমাকে যেভাবে রিসিভ করেছে এইটা দুর্দান্ত। আমরা যারা নাটকে অভিনয় করি, আমাদের নিজেদের কস্টিউম নিজেদেরকে নিয়ে যেতে হয়। সেক্ষেত্রে আমাদের নিজেদের একটা ইনপুট থাকে কস্টিউমে, নাটকে কস্টিউম ডিজাইনার থাকে না। তো নাটকের অনেক শিল্পীকে তোমাকে হ্যান্ডেল করতে হয় সিনেমায়। তো সেই ক্ষেত্রে তারা তো একটু কনফিউশনে থাকার কথা, যে সে নিজে একটা চিন্তা ভাবনা করে আসছে, তুমি তাকে একটা ইনপুট দিচ্ছ, কনফ্লিক্ট একটা হয়, তাই না? একটা হবারই স্বাভাবিক। মানে এইটা হয় কি, আমাদের যারা মঞ্চ থেকে এসে নাটকে কাজ করছে এবং নাটকের যারা সুপারস্টার, তাদের হয় কি, তারা প্রত্যেকে তার চরিত্র করার আগে তার চরিত্রর কাপড় নিয়ে ওনারা এত ভাবেন যে ওনাদেরকে বিট করা আমাদের জন্য অনেক কঠিন। তো এই বিটটা করার জন্য আমাকে মানসিকভাবে অনেক প্রস্তুতি নিতে হয়েছে, এবং আমি মনে করি যে ওই জায়গায় আমি উতরে গেছি, তাদেরকে বোঝাতে বোঝাতে সক্ষম হয়েছে। না হলে আসলে এই প্রত্যেকটা ক্যারেক্টার, তুমি যদি ফিল্ম দেখে থাকো তাহলে বুঝবা যে প্রত্যেকটা চরিত্রের আলাদা বৈশিষ্ট্য, এবং আমি মনে করি আমি যেই চরিত্রটাকে যেরকম দেখাতে চেয়েছি সেরকম দেখাতে পেরেছি। তাণ্ডবে তো অনেকগুলো ক্যারেক্টার, মানে প্রায় 100-এর উপরে শিল্পী, মেকআপ দিতে হয়েছে, কস্টিউম দিতে হয়েছে যাদেরকে। তো আমি বলতে চাই যে আমরা যখন টিভি স্টেশনে শুট করেছি, এভরিডে আমাদের 70 থেকে 100 জন আর্টিস্ট ছিল। সো এদেরকে হ্যান্ডেল করা এবং প্রত্যেকটাকে কালার স্কিম মেনটেন করে কস্টিউম পরানো, এবং আমরা যখন রাজশাহীতে শুট করি হাইটেক পার্ক, তখন আমাদের প্রায় 300 আর্টিস্ট ছিল পরপর 3 দিন, এবং লাস্ট শটে তো 700 আর্টিস্ট ছিল। ওইটা তো আর ম্যানেজ করা সম্ভব না, কারণ ওটা রাতের বেলা শুট হয়েছে, ওইটা অটোমেটিকলি ম্যানেজ হয়ে গেছে। কিন্তু এই যে ধরো সোয়েট টিম, পুলিশ টিম, সাংবাদিক, সাধারণ মানুষ, অফিসের লোকজন, অ্যাটাক বাহিনী, এই যে এতগুলা চরিত্র, ইভেন আমরা আয়রন সেল করেছি, আয়রন সেলের পুলিশ বাহিনী, আয়রন সেলের জেলখানার কয়েদি, এই যে এত কস্টিউম, এইগুলার পিছনে প্রচুর সময় দিতে হয়েছে। আমার কাছে কখনো কখনো মনে হতো যে আমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, আমি আর কিছু পারবো না। আমার অ্যাসিস্ট্যান্টের সাথে প্রচুর চিল্লাচিল্লি, ওদেরকে বকা দেওয়া, কেন এটা হচ্ছে না, কেন ওটা হচ্ছে না। কিন্তু আমি বুঝতে পারছি যে আমি হয়তোবা হাইপার হয়ে গেছি, আমি হয়তোবা নিজেকে কন্ট্রোল করতে পারছি না। ডেফিনেটলি তোমার একটা হিউজ পরিশ্রম তোমার করতে হয়েছে, এবং সেটার একটা ছোট্ট গল্প আমি তোমার কাছ থেকে শুনছিলাম। ওই গল্পটা যদি কি শেয়ার করো, যে আফজাল ভাই তোমাকে, তুমি একবার না, আফজাল ভাইয়ের চেয়ারে ঘুমিয়ে পড়েছিলে ক্লান্ত হয়ে। হ্যাঁ, আমরা পরপর 3 দিন এফডিসি তে শুট করার পর হঠাৎ করে আমার শরীর খুবই ক্লান্ত, আমি মেকআপ রুমে গিয়ে জাস্ট ফ্রেশ হয়ে আমি চেয়ারে বসছি, হুট করে আমি আফজাল ভাইয়ের চেয়ারে ঘুমাই গেছি। তো এদিক দিয়ে আফজাল ভাই ফ্লোরে চলে গেছে, এফডিসি ফ্লোরে। তো উনি 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে সেটে এসছেন, মানে মেকআপ রুমে এসছেন, এসে আমাকে ঘুমাতে দেখে বলতেছে ওর অনেক পরিশ্রম, মানে কেউ একজন আমাকে উঠাতে চেয়েছিল, যে আমাদের কাস্টিং ছিল, উনি উঠাতে চেয়েছিল। তো উনি ওকে বললো যে না, ওকে উঠায় না, ও এত পরিশ্রম করছে এবং সবাইকে এত সুন্দর করে ডিল করছে, ওকে ঘুমাতে দাও, ও কিছুক্ষণ ঘুমালে ওর ভালো লাগবে। তারপরে আমি মনে হয় অনেকক্ষণ ঘুমাইছিলাম, তারপরে উঠে দেখি উনি একটা প্লাস্টিকের চেয়ারে বসে আছে, এবং আমি রীতিমতো জাস্ট শকড হয়েছি। আচ্ছা, এই যে ফারজানা স্যারের সঙ্গে আমার প্রথম কাজ পোড়ামন 2, সেটাও রায়হান রাফির ছিল। তারপরে রায়হান রাফির সঙ্গে তুফান, তারপরে রায়হান রাফির সঙ্গে তাণ্ডব।
তো পোড়ামন্দুই কি তোমার ফার্স্ট ফিল্ম? তোমার ফার্স্ট ফিল্ম না তো, না তোমার না, তো পোড়ামন্দুই আমার প্রথম ফিল্ম না। তোমার প্রথম আমার ফিল্ম কোনটা? আমার প্রথম ফিল্ম হলো শঙ্খ দাশগুপ্তের সাথে হ্যালো আমি। হ্যালো অমিত। হ্যাঁ, যেটা রিলিজ হয় না। তুমি কি ইয়েও তো করেছো, এই যে অমিতাভ ভাইয়ের আয়নাবাজি, আয়নাবাজিটাও হ্যাঁ, করেছো। আয়নাবাজি করেছে। তো এই যে একটা তোমার জার্নি, এবং এই জার্নির মাধ্যমে ফারজানা সান এখন একটা ব্র্যান্ড হয়ে গেছে এটা কস্টিউম তোমাদের ডিজাইনিং জন্য এ। আর কোনো কারণ নাই। তো এই যে একটা জনপ্রিয়তা বা সাফল্য, এই বিষয়টা তুমি কিভাবে এনজয় করো? প্রথমত আমার এই জার্নিটা 22 ইয়ার্স আমার জার্নি। যখন আমাকে রাফি প্রথম পোড়ামন টুয়ে নেয়, রাফি নিজেই বলে যে তখন আমি সানাপুক নিতে চেয়েছিলাম, এবং ওই নেওয়াটা ওর সাথে আমার বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি হচ্ছে। এরপরে আমার ওর সাথে অনেক বছর কাজ করা হয়নি, আমি বিজ্ঞাপন করেছি। তারপরে যখন ও তুফানে আমাকে নিতে চেয়েছে, তখন আমিও নিজে ভেবেছি যে আমি পারবো কিনা, ইন্ডিয়াতে কোনো টিম ছাড়া যে কাজ করতে পারবো কিনা। সো এই সব কিছু মিলায় আমি কাজটা করে উঠতে গেলাম, এবং পরে যখন আমি বরবাদে ইনক্লুড হলাম, তখনও আমার কাছে সেম জিনিসটা মনে হচ্ছিল যে আমি আসলে বোম্বের মতো জায়গায় আসলে বরবাদ কতটুকু আমি আমার নিজের জায়গাটা ঠিক রেখে কাজ করতে পারবো। এবং ওখানের ক্রু এবং যারা ম্যানেজার ছিলেন, যারা লাইন প্রডিউসার ছিলেন, ইভেন আমাদের শেরিন আপু প্রডিউসার, সে খুবই হেল্পফুল ছিল, এবং ওনার কারণেই আসলে পুরো ছবিটা করে আসতে পেরেছি। আর তাণ্ডবের কথা বলবো যে মানে রাফি আমাকে অনেক অপরচুনিটি দিয়েছে কাজ করার। মানে রাফি, আমি যদি কোনো একটা চরিত্রের ব্যাপারে বলতাম, উনি বলতো যে চরিত্র অনুযায়ী যেটা প্রয়োজন সেটা তুমি করো। এবং ওর যে একটা ছোট ইনপুট, এই ছোট ইনপুটটাকে আমাদের এই বড় করে তৈরি করা, এইটা ধরো মানে ভাবাটা শুধুমাত্র ওর জন্য হয়েছে। ও আসলে এক একটা চরিত্র যেভাবে ভাবে, আমার মনে হয় অনেক ডিরেক্টরই এভাবে চিন্তা করে না। কারণ ক্যারেক্টার ডিজাইন করার দায়িত্ব কিন্তু অল অ্যাবাউট প্রোডাক্ট, মানে কস্টিউম ডিজাইনার না। ক্যারেক্টার ডিজাইন করার দায়িত্ব প্রোডাকশন ডিজাইনার, ডিরেক্টর এবং কস্টিউম ডিজাইনার সবাই মিলে। সো আমাদের দেশে যেই ল্যাকিংস গুলো আছে ওগুলো উতরে যখন আমরা এটা করতে পেরেছি, আমার মনে হয় এর চেয়ে বড় বড় ডিল আসলে আমরা করতে পারবো। তোমাকে মানে আমি সাকিবিয়ান এবং সাকিব খানের সকল দর্শকের পক্ষ থেকে একটা ধন্যবাদ জানাতে চাই, কারণ তুমি সাকিব ভাইকে একটা নতুন লুক, মানে শুধু একটা না, কয়েকটা লুকে নতুন ভাবে প্রতিটা সিনেমার নতুন করে আমাদের সামনে নিয়ে আসতেছো। এবং সাকিব ভাইয়ের যে আমরা গেট আপে এবং তার লুকে আমরা যে আধুনিকায়ন দেখতে পাচ্ছি, আধুনিক পরিবর্তন দেখতে পাচ্ছি, সেজন্য আমি সবার পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বলবো এটা শুধুমাত্র আমার একার কৃতিত্ব, এটা মোটেও না। এটা সাকিব ভাইয়ার, আমি বলবো 100তে 100। বিকজ অফ উনি যখন 14টা ছবি 15টা ছবি একই ঈদে রিলিজ দিত, ওনার পক্ষে একটা প্যান্ট দুইবার চেঞ্জ করা আমার মনে হয় পসিবল ছিল না। আর রাতে 6 ঘন্টা, দিনে 6 ঘন্টা শিফট শেষ করে ওনাকে ছবি রিলিজ দিতে হতো, কারণ হিসাবে ওনার এক একটা ছবিতে মনে হয় 15 থেকে 17 দিন টাইম পেত। সো এই 15-17 দিনে কোনো মানুষের পক্ষে তার চরিত্র বা তার কস্টিউম এত ড্রাস্টিক্যালি চেঞ্জ করা সম্ভব না। উনি যেহেতু এখন সময় দেন এবং ওনার চরিত্র নিয়ে উনি ভাবেন, এবং আমি যখন ওনাকে ওনার চরিত্র অনুযায়ী কস্টিউমগুলো প্রেজেন্ট করি, আমাকে তো আগে প্রেজেন্টেশন করতে হয়, প্রেজেন্ট করি, তখন উনি কিন্তু ওই জিনিসটা দেখে ওনার ভালো লাগে, এবং ওই জায়গা থেকে উনি আমাকে ট্রাস্ট করে, এবং ওই ট্রাস্টটা থেকে কিন্তু আমার কাজটা করা একা আমার পক্ষে মোটেও না। এটার পিছনে ডিরেক্টর আমাদের মেগাস্টার সাকিব খান, এবং ওনার এই চরিত্রটাকে বুঝে ওঠা। মানে উনি যদি চরিত্রটাকে নিয়ে না ভাবতেন, তাহলে আমিও কিন্তু আসলে জিনিসটা ফুটিয়ে তুলতে পারতাম না। সো আমার কাছে আমাকে অনেকেই প্রশ্ন করে যে সাকিব খানকে আমি চেঞ্জ করেছি, একেবারেই না। সাকিব ভাই নিজে চেঞ্জ হতে চেয়েছেন, তার জন্যই কিন্তু আজকে সাকিব ভাই চেঞ্জ। সাকিব ভাই যদি চেঞ্জ হতে না চাইতেন, তাহলে আমি বা আমরা কেউ সাকিব ভাইকে চেঞ্জ করতে পারতাম না। এবং সাকিবিয়ানদের অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এত ভালোবাসা দেয়, এবং তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকে আরো ছোট্ট দুটো কোশ্চেন করতে চাই, আমরা আড্ডাটা শেষ করব। সিয়াম আহমেদের লুকটা অলরেডি ভাইরাল হয়ে গেছে, আফরান নিশোর লুকও ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। এই দুটা লুক তৈরিতে তোমার প্রিপারেশনটা একটু যদি বলতে। সিয়াম আহমেদের চরিত্রের পিছনে আমি বলবো যে বরবাদ আমাকে অনেক হেল্প করেছে, কারণ বরবাদে আমি সাকিব ভাইকে এত একটা বিগ স্কেলের একটা ক্যারেক্টার দিয়েছি, এবং
আমাকে শুধুমাত্র রাফি বলেছে ওর চোখে একটা পাথর থাকবে, ওর চোখটা এরকম থাকবে। তো ওই জায়গা থেকে ভেবে একটা কস্টিউম করা, এবং আমি যে যেটা পাগলা ক্যারেক্টার, যা ইচ্ছা পরে যা ইচ্ছা করে আর কি, সো ওই জিনিসটাই আসলে প্রেজেন্ট করতে চেয়েছি। আর নিশু ভাইয়ের ব্যাপারটা যদি বলি, নিশু ভাইয়ের অলরেডি, শিলাবৃষ্টি হচ্ছে। হ্যাঁ বৃষ্টি বেড়ে গেছে। নিশু ভাই চরিত্র, নিশু ভাই অলরেডি সুরঙ্গ একটা ক্যারেক্টার প্লে করেছে, ওইটারই ডেভেলপ ভার্সন এটা। তো ওইখানে আমার অত বেশি কাজ করতে হয় নাই, কারণ নিশু ভাই নিজেই চরিত্র নিয়ে অনেক চিন্তা করেন, এবং নিশু ভাইয়ের চরিত্রর যে প্রেজেন্টেশন সেটা নিশু ভাই খুব ভালো বোঝেন, এবং নিশু ভাইয়ের আলোচনা আমাকে অনেক হেল্প করেছে তাতে কাজ করতে। নিশোর সঙ্গে তুমি তো কাজ মানে সেটে সময় কাটিয়েছো, অনেক সাকিব খানের একটা কোশ্চেন আছে যে নিশোর ফিলিংসটা কি সাকিব খানের সিনেমায় কাজ করে, মানে তার সেটে তার অনুভূতিটা কিরকম ছিল? নিশো ভাই তো যেই ক্যারেক্টারটা প্লে করেছে, এটা সবাই যারা দেখেছে তারা জানে, এটা একটা আলাদা একটা চরিত্র। আর সাকিব ভাইয়ের সাথে কাজ করার অনুভূতি একটা, আমার কাছে মনে হচ্ছে রায়হান রাফির মতো একজন ডিরেক্টরের ছবিতে ক্যামিও করা এটা অনেক বড় জিনিস, এবং সেই ছবিতে যদি শাকিব খান থাকেন, মানে এর চেয়ে বিগ গিফট আর কারো হতে পারে না। এটাই অনেক দূর মানুষকে আগে নিয়ে যায়। আর নিশো ভাইয়ের সাথে পরিচয় আমার সেই ছোট্টবেলা থেকে, নিশো ভাইয়ের সাথে আমি প্রচুর কাজ করেছি। তো নিশো ভাই পার্সোনালি আমাকে অনেক পছন্দ করে, তো ওই জায়গা থেকেও আমার অনেক হেল্প হয়েছে কাজ করতে। অনেকের একটা ধারণা আছে যে তুমি বোধহয় সাকিব ভাইয়ের পার্সোনাল কস্টিউম ডিজাইনার, তুমি বোধহয় সাকিব ভাইকে ছাড়া বা সাকিব ভাইয়ের সিনেমা ছাড়া অন্য কোনো সিনেমায় কাজ করছো না এই মুহূর্তে। এই ধারণাটার ব্যাপারে তোমার কি বলার আছে? আমি বলবো যে আমি সাকিব ভাই, অবশ্যই সাকিব ভাইয়ের কস্টিউম করতে আমার খুব ভালো লাগে, কিন্তু আমার পুরো ছবি করতে আরো বেশি ভালো লাগে, কারণ একটা পুরো ছবির গল্পের মধ্যে থাকা যায়, সেই গল্পটা কোন দিকে যাচ্ছে, ট্রানজিশন কোথায় হচ্ছে, গল্পটার উত্থান পতন সবকিছুর সাথে নিজেকে ব্যালেন্স করা যায়, এবং এত এত চরিত্র থাকে, চরিত্রগুলোকে জীবন্ত করে তোলার যে মানে আনন্দ ওইটা পাওয়া যায়। সো আমি বেসিক্যালি সাকিব ভাইয়ের কস্টিউমের বাইরেও একজন পরিপূর্ণ কস্টিউম ডিজাইনার। সো এইটা আমি চাই সবাই জানুক, বিকজ অফ আমার মনে হয় এটা মানুষ ভুলতে বসেছে। আরেকটা বিষয় হচ্ছে যে পরপর সাকিব ভাইয়ের সঙ্গে অনেকগুলো কাজ হওয়া, সবগুলো কাজ খুবই সফলতা পাওয়া, সুপারহিট হওয়া, সব মিলিয়ে তুমি কিন্তু অনেকটা পথ এগিয়ে গেছো তোমার প্রফেশনের অন্যান্যদের চাইতে। তো তুমি কি কোনো জেলাসি বা পলিটিক্সের শিকার হও? আমার কাছে মনে হয় তো, আমি এখনো এটার আভাস পাই নাই, কিন্তু হয়তো বা সামনে পিছনে হয়, যেটা কখনো কারো বিহেভিয়ার বা কিছু দেখলে বুঝতে পারি, বাট আমি ইগনোর করি, বিকজ অফ তুমি যদি কাজটা জানো তাহলে তোমাকে কেউ আটকে রাখতে পারবে না, তুমি সামনের দিকে যাবে। আর আমি বলবো যে আমার বিয়ের পর আমার একটা নতুন আরেকটা যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রাতে আমার হাজবেন্ড আমাকে এত হেল্প করেছে যে আমি, আমার মনে হয় শুধু সামনের দিকে এগিয়ে যাব, পিছনে আর যাব না কখনো। আমরা আমাদের আড্ডার শেষ পর্যায়ে স্যার, আড্ডাটা শেষ করব। শেষ করার আগে তুমি যদি দর্শকদের কিছু বলতে চাও। সবাই তাণ্ডব দেখুন, এবং সিনেমার হলের পর্দায় তাণ্ডব লাগিয়ে দেন। বাই দ্য ওয়ে, আজকের কস্টিউমের ডিজাইনার ফারজানা স্যার, এবং ওনার কস্টিউম ডিজাইনিও আমি করেছি। থ্যাংক ইউ। ওকে।